হবিগঞ্জের সেই আলোচিত জুলাই যোদ্ধা মাহাদি, যিনি থানায় বসে থেকে গর্ব করে বলেছিলেন যে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি থানায় আগুন জ্বালিয়েছি, আমাদের বিরুদ্ধে মামলা করা কিংবা আমাদের ছেলেকে গ্রেপ্তার করার সাহস আপনি পান কোথায় থেকে? থানার ওসিকে এই ধরনের অধ্যত্বমূলক কথা বলে তারপরে গ্রেপ্তার হওয়ার পরে সরকারের আইন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে গভীর রাতে আদালত বসিয়ে তার মামলার ব্যবস্থা করার খবর আমরা জানি। সেই দৃশ্য আমরা দেখেছিলাম মাত্র কিছুদিন আগে। সেই সন্ত্রাসী মাহাদি আমিনকে হিরো বানানোর চেষ্টা হয়েছে এই দেশে। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া মাহাদি এখন দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতে তিনি কেন গেলেন তার উত্তর খুঁজতে গিয়ে যেটা জানা যাচ্ছে, তিনি ইউরোপে পাড়ি জমাতে চাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশে তার পক্ষের সরকার যেহেতু আসেনি, সেহেতু তিনি নিরাপদ মনে করছেন না বাংলাদেশকে। ইউরোপে পাড়ি জমানোর জন্য দিল্লিতে গেছেন ইউরোপীয় একটা দেশের যে হাই কমিশন, সেখানে সাক্ষাৎকার দিতে, এবং সেখানে যাওয়ার ব্যাপারে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তীতে জানা গেল যে ভিডিওটা সত্য। এই ভিডিওটা ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে দিল্লিতে থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি নিজের জীবন শঙ্কার মধ্যে আছেন। রাগ অনেকের থাকতে পারে, আওয়ামীপন্থী অনেকেরই রাগ থাকতে পারে, কিন্তু আমরা অন্তত এই প্রতিশোধ পরায়ণতা কিংবা প্রতিশোধ স্পৃহা এই ব্যাপারগুলোকে সমর্থন করতে চায় না। চলুন দিল্লিতে কি হচ্ছে, কেন মাহাদি দিল্লি গেলেন? ঢাকা না দিল্লি, দিল্লি ঢাকা ঢাকা এই স্লোগান দেয়া মাহাদিরা দিল্লিতে কেন যাবেন? প্রয়োজনে ইউরোপে যাবেন না, তবুও দিল্লিতে কেন যাবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজি। সাথে তার কি প্রকাশ হয়ে গেল, তার বেশ কয়েক বছরের বড় বান্ধবী যার সঙ্গে কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন 6 মাস আগে, তাকে সাথে নিয়ে গেছেন, সেই ব্যাপারে ভিডিও ভাইরাল হয়েছে, তার পাসপোর্ট ভাইরাল হয়ে গেছে। সেই ব্যাপারগুলো একটু আলোচনা করে দেখি, গণমাধ্যম কি বলছে সেটাও একটু আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স। প্রশংসা ভাষছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি, প্রধান বিরোধী দলীয় নেতা। দর্শক, ডাক্তার শফিকুর রহমান প্রধান বিরোধী দলীয় নেতা, একদম মন্ত্রীর মধ্যে সিনিয়র মন্ত্রীর মর্যাদায়। তিনি এমপি, তিনি তার নিজ এলাকায় ঝাড়ু দিচ্ছেন, ফজরের পর শিশুদের করে নিচ্ছেন। পুরো জাতি দেখছে যে একজন মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে, যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। জুলাই যোদ্ধা মাহাদি তিনি দিল্লিতে ইন্টারভিউ দিচ্ছেন, ইউরোপে যাবেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা একটু দেখে নিন আপনারা। প্রথমে একটা ভিডিও দেখে নিন, তারপরে আমরা অন্য ভিডিওতে যাব। এই যে ভিডিওটা ভাইরাল হলো, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে দিল্লিতে একটা জায়গায় তিনি বসে আছেন, অপেক্ষা করছেন একটা দূতাবাসে ভাইবা দেওয়ার জন্য, এবং ভিডিওটা যে দিল্লির সেটা তিনি নিজে স্বীকার করেছেন গণমাধ্যমে। ইন্টারেস্টিংলি আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তার কন্ট্যাক্ট বউ, বাংলাদেশে কন্ট্যাক্ট ম্যারেজ করা যায়, এটাও একটা হাস্যকর ব্যাপার। তার কন্ট্যাক্টে বিয়ে করা বউ, যিনি তার চাইতে বয়সে বেশ 7-8 বছরের বড় বলে প্রচার হচ্ছে, এবং তাকে সহ নিয়ে গেছে। তার একটা ছোট্ট সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটাও একটু দেখে নিন। মেয়েদের কি হয় আপনি? হাজব্যান্ড ওয়াইফ, এটাই তো সত্যি কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? এই যে ভিডিওগুলো ছড়িয়ে পড়লো, সাথে মাহাদিকে কেন্দ্র করে বিভিন্ন ফটোকার্ড, তার পাসপোর্ট, এগুলোও ছড়িয়ে পড়েছে। তার পাসপোর্টের কপি যেটা ছড়িয়ে পড়েছে, আমি জানি না সত্য মিথ্যা, সেটা একটু দেখে নিতে পারেন আপনারা। সেই পাসপোর্টের পরে আপনারা একটা ফটোকার্ড দেখে নিতে পারেন, যে ফটোকার্ডটা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সম্ভবত আওয়ামী অ্যাক্টিভিস্টরা এই ফটোকার্ড প্রচার করছে। এসআই সন্তোষের ছবি এবং মাহাদি আমিনের ছবি লাল বৃত্ত দিয়ে এখানে লেখা, এসআই সন্তোষ হত্যাকারী, বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া, জুলাই
জঙ্গি মাহাদি ভারতে পালাচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। মানে আওয়ামী অ্যাক্টিভিস্টরা তাকে জঙ্গি হিসেবে, সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছে। কিন্তু গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে তার উপরে প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা কোনোভাবেই সেই প্রক্রিয়াকে সমর্থন করতে পারি না। যে যত বড় অপরাধী আপনার দৃষ্টিতে হন না কেন, তিনি যদি সত্যিই অপরাধী হন তাহলে আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু কোনোভাবেই তার উপরে প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা, বাংলাদেশে যে প্রতিশোধ এবং হিংসার রাজনীতি শুরু হয়েছে এবং প্রফেসর ইউনূসের সরকার এটা শুরু করেছেন, সেই প্রক্রিয়াকে কোনোভাবেই সমর্থন করা যায় না। গণমাধ্যম জাগো নিউজ 24 কি বলছে দেখুন। জাগো নিউজ বলছে, দিল্লি ভিএফএস সেন্টার থেকে মাহাদির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট, হুমকি। সেখানে দুইটা পোস্টও দেয়া হয়েছে। এই ব্যাপারে তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। গতকালকে দুপুরে সেখানে তার অজ্ঞাতে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং পলাতক আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এগুলো প্রচার করা হচ্ছে। এসব পোস্টে মাহাদির নাম উল্লেখ করে তাকে জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি বলে প্রচার করা হচ্ছে এবং একই সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার মোবাইলেও হুমকি আসছে বলে তিনি ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধান সংবাদ মাধ্যম দ্য ডিসেন্টকে জানিয়েছেন। মাহাদি হাসান দ্য ডিসেন্টকে জানিয়েছেন তিনি ফিনল্যান্ডে যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত কাজে দিল্লির ভিএফএস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার দুপুর 1টার দিকে বের হয়ে হোটেলে আসার পর তার মোবাইলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে মেসেজ এবং কল আসতে থাকে। এসব কল ও মেসেজ থেকে তিনি বুঝতে পারেন কেউ তার অজান্তে তার বর্তমান অবস্থান, মোবাইল নম্বর, অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। দ্য ডিসেন্ট ফেসবুক ও এক্সে সার্চ করে মাহাদিকে নিয়ে শতাধিক পোস্ট পেয়েছে। বেশিরভাগ পোস্টেই একটি ভিডিও যুক্ত করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাহাদি একটি চেয়ারে বসে আছেন। ভিডিওটি মাহাদির পেছনে থাকা কেউ ধারণ করেছে, যেটা আপনাদেরকে দেখালাম। মাহাদি জানান দৃশ্যটি মঙ্গলবার দুপুরে ধারণ করা, যখন তিনি দিল্লিতে ভিএসএফ সেন্টারে গিয়েছিলেন ভিসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে। তবে তিনি জানেন না কে বা কারা ভিডিও ধারণ করেছে। মাহাদি বলেন তিনি হোটেলে ফেরার পর এসব দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি খুব ভয়ে আছি, কে বা কারা আমাকে অনুসরণ করছে, আমি কিছু বুঝতে পারছি না। হোটেলে ফেরার পর আমি বের হইনি, কয়েকবার দরজায় কড়া নাড়া হয়েছে, আমি খুলিনি। তিনি বলেছেন ইতিমধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডিসেন্টের পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন মিটিংয়ে আছি, পরে কথা বলবো। এদিকে দুপুরের পর থেকে ফেসবুক ও এক্সের বহু অ্যাকাউন্টে ভিডিওটি যুক্ত করা হয়। বিভিন্ন ফেসবুক পেজের নামও দেওয়া হয়েছে। এই ব্যাপারটা প্রকাশ করা হচ্ছে এবং অনেক বড় রিপোর্ট করা হয়েছে। মানে এই ব্যাপারটা মাহাদি দিল্লিতে গেছেন, এটা মানে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে এবং এটা নিয়ে ব্যাপক প্রচারণা চলছে এবং দিল্লিতে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই ধরা হবে, এরকম প্রচারণা চলছে। আমরা প্রত্যাশা করব কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটুক দেশের বাইরে। দেশের নাগরিককে কেন্দ্র করে দিল্লিতে এবং কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছেন। ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই জুলাই যোদ্ধারা যাচ্ছে তাই ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে। সেখানে বিজেপির সমর্থকরাও ক্ষেপে থাকতে পারে, সুতরাং মানে তার নিরাপত্তাহীনতা তৈরি হতেই পারে। আমরা প্রত্যাশা করব অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটুক। তবে মাহাদি যদি সত্যি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরে থাকেন তাহলে তার যেন আইনের মাধ্যমে, প্রফেসর ইউনূস সরকার তো আর নাই, এখন যেন নির্বাচিত সরকারের আমলে তার আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে, যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীটারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই 17 বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে
এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ 1.5 বছর ধরে যে শার্টার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। 18 মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স। চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মনোসম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে। তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা তেড়ে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই, তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিলে জামায়াতকে ব্যালেন্স করা সহজ হবে, এমনটা ভাবছেন বিএনপির নীতি নির্ধারকরা। শত্রু যখন দুর্বল হয়, তখন তাকে পুরোপুরি শেষ না করে জিইয়ে রাখা রাজনীতির এক পুরনো কৌশল। এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। পঞ্চগড়ের ঘটনাটি ছিল এই নাটকের ওপেনিং সিন। সেখানে এক বিএনপি নেতা নিজ হাতে আওয়ামী লীগ অফিসের তালা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এই একটি বাক্যই যেন সারা দেশে বার্তা ছড়িয়ে দিয়েছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। চায়ের দোকানে আবার বসছেন। আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। এই অদ্ভুত সহাবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিরল। তবে কি 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল? নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এক পক্ষ বলছে, এটা কি নতুন বাংলাদেশ, যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে? আরেক পক্ষ বলছে, এটাই গণতন্ত্র, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনেও গত কয়েকদিন ধরে কিছু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন কারা যেন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির। যদিও পুলিশি পাহারা আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসেছে, কৌতূহলী মানুষ উঁকি দিয়ে দেখছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির উপর। সরকার যদি শুরুতেই চাপে পড়ে, তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরও বাড়িয়ে দেয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। আর যদি সরকার খুব শক্ত অবস্থানে থাকে, তবে হয়তো এই অফিস খোলার উৎসব কিছুদিন বন্ধ থাকতে পারে। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এক সময় যারা একে অপরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আজ ক্ষমতার পালাবদলে যেন তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। যে বিএনপি কর্মীটি একসময় আওয়ামী লীগের হাতে মার খেয়েছিল, আজ সেই কর্মীটিই হয়তো ভাবছে, থাক ওরা আসুক, জামায়াতকে ঠেকাতে ওদেরও দরকার আছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই 2026 সালের নির্বাচনের পরবর্তী সবচেয়ে বড় চমক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর বন্ধু বা শত্রু উভয়ই সময়ের প্রয়োজনে বদলে যায়। প্রশংসায় ভাসছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি, প্রধান বিরোধী দলীয় নেতা।
দর্শক, ডাক্তার শফিকুর রহমান প্রধান বিরোধী দলীয় নেতা, একদম মন্ত্রীর মধ্যেও সিনিয়র মন্ত্রীর মর্যাদায়। তিনি এমপি। তিনি তার নিজ এলাকায় ঝাড়ু দিচ্ছেন ফজরের পর, শিশুদের করে নিচ্ছেন। পুরো জাতি দেখছে যে একজন মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, এই শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারতেন সত্যি ভালো হতো। যাই হোক, বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি অসাধারণ রোল প্লে করছেন, হাজারো ব্যর্থতা সীমাবদ্ধতার মধ্যে। দেখেন, জামাতের অনেক ব্যর্থতা আছে, সীমাবদ্ধতা আছে। পুরো জাতি হিসেবে তো আমরা অসহায়। আমাদের তো কালেকটিভ ফেইলিউর, শুধু জামাতের ফেইলিউর এটা আমরা বলবো অবশ্যই, কিন্তু ফেইলিউর তো আমাদের কালেকটিভ, সবার। আমরা জাতি হিসেবে একটা প্রতারিত জাতি, ধান্দাবাজ জাতি। আমরা জুলাই সনদের একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে এটা বলে এখন এসে গণভোটকে অস্বীকার করছি। জুলাই সনদে সাইন করে এখন সেটা মানছি না, এবং আমরাই তো সেই দলকে অধিকাংশ জনগণ ভোট দিয়ে ক্ষমতা এনেছি বলা হচ্ছে। পুরো জাতি হিসেবেই তো আমরা ধান্দাবাজ। তো সেখানে জামাতের ত্রুটি বিচ্যুতি নিয়ে কি আর বলবো। কিন্তু ডাক্তার শফিকুর রহমান এই শত ত্রুটি বিচ্যুতি, অনিশ্চয়তা এবং কালো মেঘের মধ্যেও তিনি যে করছেন সেটা সত্যিই প্রশংসনীয়। প্রথম কথা হচ্ছে, জামাতের আমিরদের মধ্যে নির্বাচনী রাজনীতিতে 85 বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আমির ডাক্তার শফিকুর রহমান, এবং দেশকে অনিবার্য একটা গৃহযুদ্ধ বা বড় ধরনের ম্যাসাকার থেকে বাঁচিয়েছেন। যেমন 12 ফেব্রুয়ারি রাতে যখন জামাত স্পষ্ট বুঝতে পারলো যে তাদের ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের সিট অনেক কমিয়ে দেওয়া হয়েছে, তখন তার চারদিকে অস্ত্র, এই অস্ত্র প্রতীকী অস্ত্র। একদিকে ডিপ স্টেট, আরেকদিকে আমেরিকা, ভারত, আরেকদিকে মিডিয়া। কিছু করার নেই। এই পরিস্থিতিতে ওগুলো মেনে নেওয়া ছাড়া তেমন কোনো উপায় ছিল না। তো এখানে যদি হটকারী কোনো সিদ্ধান্ত নিতেন তাহলে আমসালা সব যেত, এবং ভালোর জন্য কিছু করতে গেলে পুরো জাতি বিপদে পড়তো আরেকটা। যার ফলে তিনি মেনে নিয়েছেন, এটা ছিল তার একটা দূরদর্শিতা। কিন্তু এর মানে এই নয় যে আকাম হয়নি, আকাম হয়েছে। কিন্তু আকাম মেনে নেওয়া অনেক ক্ষেত্রে জাতির বৃহত্তর স্বার্থে কল্যাণকর, সেটাই তিনি করেছেন। এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও আর এক প্রতারণা। জামাতকে দাওয়াত দেওয়া হলো যে 2টা শপথ নেবেন, বিএনপিকেও দাওয়াত, কিন্তু এটাতে ইউনূসের নাটক। বিএনপি শপথ একটা নিবে, জামাত সকালে শূন্য যে একটা নিবে, হঠাৎ অনেকটা হতভম্ব হয়ে যাওয়ার মতো। তো সেই পরিস্থিতিতেও শপথ নিবে কি নিবে না এই জটিলতায় শপথ নিয়েছে। হয়তোবা না নিলে এই শপথের বিষয়টাই একদম নাই হয়ে যেত। এখন বিএনপি ভবিষ্যতে হলো নিবে, বা একটা চাপ প্রয়োগের অ্যাটলিস্ট একটা জায়গা থেকেছে। হাজারো ব্যর্থতা, দুর্বলতার মধ্যেও, জামাতের সীমাবদ্ধতার মধ্যেও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রত্যেকটা সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে কল্যাণকর, এবং তিনি মানবিক নেতা হিসেবে যে ভূমিকা রাখছেন। জামাতের এমপিরা সাথে সাথে জনগণের জন্য যে খেদমত উপহার দিচ্ছেন, পুরো জাতি অবাক। হাসনাত আব্দুল্লাহ, আমির হামজা, এরা চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। বাংলাদেশের চাঁদাবাজির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কারণ বাজারের এমপি কিন্তু জামাতের এমপি, এবং তিনি বলেছেন এখানে আর কোনো চাঁদাবাজি চলবে না। সরকার ক্ষমতায় বিএনপি চেষ্টা করবে, কিন্তু তারপরও জামাত এমপির একটা প্রভাব, একটা পাওয়ার ডেফিনেটলি সেখানে আছে এবং থাকবে। দর্শক, সামগ্রিকভাবে যদি বলি, মূল্যায়ন করি, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সত্যি অসাধারণ ভূমিকা পালন করছেন। ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কর্মসূচির অংশ হিসাবে আজ 18 ফেব্রুয়ারি 26 বুধবার বাদ ফজর সম্মানিত আমির জামাত ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপির নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা হয় মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন্নুর জামে মসজিদ থেকে। তো এই ডাক্তার শফিকুর রহমানকে তার এলাকার জনগণ সবসময় পাশে পাবেন। যারা ভোট দিয়েছে তারা এর মূল্য পাবেন। আর বিএনপির এমপিদের দেখেন যে আপনি কবে পান, ভোট দিয়েছেন না, এখন ঘুমিয়ে থাকেন, কিছুদিন পর গালাগালি শুরু করবেন জানি। আর জামাত এমপিদের মধ্যে সবাই যে সফল হবে তা না, কিন্তু অধিকাংশই সফল হবে, এবং জামাতকে ওভারঅল মানুষ মিস করবে। তবে জামাতের এমপিদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না, যোগ্যতা নিয়ে হয়তো প্রশ্ন তোলার সুযোগ অনেকের ক্ষেত্রে থাকবে। দর্শক, এখানে আর একটা বিষয়, এই যে একটা ভঙ্গুর পরিস্থিতি, অনিশ্চিত একটা পরিস্থিতি, ধান্দাবাজির পরিস্থিতি, জুলাই সনদ মানতে জানা বিএনপি যে নাটক হতে শুরু করে দিয়েছে, এই পরিস্থিতিতে জামাত ধৈর্যের সাথে এগোচ্ছে, নইলে দেশ আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে। মন্দের ভালো করার চেষ্টা করছে জামাত। এখানে আমার কাছে আরেকটা বিষয় মনে হয়েছে যে বিএনপি যেহেতু সুস্পষ্টভাবে প্রতারণা করছে, এবং আরো বিষয় আছে। দেখেন, রাজনীতির খেলাটা অত্যন্ত নোংরা। এই জন্য যারা রাজনীতি করেন তাকে আমি, সে যেই হন না কেন, যতবারই পিছিয়ে হন না কেন, তাকে কেউ বড় আল্লাহর ওলি মনে করবেন না। হয়তোবা এই খারাপ জগতের মধ্যে ভালো কিছু করার চেষ্টা করে, এই জন্য আল্লাহ তাকে বড় জান্নাতটাই দিবেন, কিন্তু আল্লাহর ওলির সংজ্ঞায় তিনি উত্তীর্ণ না। রাজনীতি যেসব আলেম ওলামা হুজুররা করে তাদের মধ্যে মোরাললেস আপনি ভেজাল দেখবেন। তারা অন্য জাস্ট একজন নন পলিটিক্যাল আলেমের মতো ভালো থাকতে পারে না, তার অনেক বিষয় আছে, আমরা বুঝি তো, কিছুটা বিচরণ করি। তো দর্শক, এখানে এই যে নির্বাচনের কারচুপি, মেটিকুলাস ডিজাইন বা ভাগ বাটোয়ারা যেসব কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান তৎপরতা দেখতে পাচ্ছি,
তো এগুলো যে জামাত কিছু জানে না তা না, জেনে অনেক কিছু মানতে হচ্ছে। তো এখন বিএনপি যে ধান্দাবাজি করছে, কিভাবে কি করতে যাচ্ছে, এগুলো জামাত অনেক কিছু চাইলেও বলতে পারবে না, আবার অনেক কিছু বলবে। এই জায়গায় জামাতকে ম্যানেজ করা বা জামাতের সাথে বিএনপি একটা সমঝোতা চেষ্টা করবে যে তোমরা বেশি ঝামেলা করো না, এটা আমাদের মতো করতে দাও। জুলাই সনদে যা আছে অনেক কিছু ছাড় দিতে হবে, তোমরা যেটা চাও অনেক কিছু হবে না, বরং আমাদেরটা করতে দাও, আর তোমরা এর বিনিময়ে অন্য কিছু নাও। এরকম একটা সমঝোতা করা হচ্ছে। জামাতের বা সংসদের বিরোধী দলীয় উপনেতা, তিনিও মন্ত্রী মর্যাদায়, জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে গিয়েছেন। সিঙ্গাপুরে ডাক্তার দেখাতে গেলেও সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই দুই জায়গায় বাংলাদেশে অনেক রাজনীতির মেকানিজম হয়। যেহেতু এবারে নির্বাচনটা ডিপ স্টেট এবং ইন্টারন্যাশনাল শক্তির খেলা, এটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এখন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে। ডাক্তার তাহেরের সাথে বা তাহেরের মাধ্যমে জামাতের সাথে একটা সমঝোতা চেষ্টা হয়ে থাকতে পারে, এবং একদম বিরোধী দলকে ধোঁয়াশায় রেখে যে বিএনপি তার ইচ্ছা পূরণ করবে সেটাও কঠিন হবে। এজন্য জুলাই সনদের অনেক কিছু ছাড় দিবে এবং জামাতও সেটা মেনে নিবে বলে মনে হচ্ছে, মেনে নিতে বাধ্য হবে, কিছু করার নেই। রাজনীতি এরকম একটা নোংরা খেলা। তবে অতিমাত্রায় যদি ছাড় দিতে যায় তাহলে বিরোধী দল হিসেবে এনসিপি এখানে মার্চ করতে পারে, সম্ভাবনা রয়েছে। আমিরে জামাত এই বিএনপি 2 নম্বরই সত্ত্বেও শপথ নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যেভাবে অ্যাক্ট করছেন, যেভাবে ইন্টারেক্ট করছেন বিরোধী দল নেতা হিসেবে, তাতে সরকারের সাথে বড় ধরনের কোনো কনফ্লিক্টে জামাত যেতে চাইবে না বা যাবে না। দেশে অন্য রকমের কোনো অস্থিতিশীল পরিস্থিতি এটা জামাত করতে চাইবে না বা করবে না। অতএব জুলাই সনদের অনেক কিছুই পূরণ হবে না। বিএনপি জামাতকে ম্যানেজ করে হোক আর যেভাবে হোক, চাপ প্রয়োগ করে হোক, অনেক কিছু থেকে বিচ্যুতি হবে। আমিরে জামাতের যে বক্তব্য, বিরোধী দলের নেতা হিসেবে তিনি যে বিবৃতি দিয়েছেন, হ্যাঁ সরকার বিরোধিতা আছে, সরকারের বিরুদ্ধে কিছু বক্তব্য আছে, কিন্তু ওভারঅল ইনক্লুসিভ বক্তব্য, কোঅপারেটিং বক্তব্য। এক কথায় যদি বলি, বিএনপি জামাতকে ম্যানেজ করেই চলার চেষ্টা করবে। একদম কনফ্লিকচুয়াল সিচুয়েশন কোনো